আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের এমন একটি ক্লাস নিয়ে আসছি যে ক্লাসটি করলে তোমরা এসএসসিতে একটা সিকিউ কনফার্ম পাবা। এবং এখানে যে টপিকগুলো আছে শুধুমাত্র আমি তিনটা টপিক রেখে রাখছি। সেই তিনটে টপিক তোমরা যদি পড়ো, এই তিনটে টপিক থেকেই তোমাদের একটা সৃজনশীল কমন। আর তোমাদের এই তিনটে সৃজনশীলের মধ্যে যে যদি কমন না পাও তাহলে তোমরা আমাকে ধরবা। তো শুরু করতেছি তোমাদের এই টপিকগুলো: রাজ্য, শ্রেণীবিন্যাসের ধাপ এবং শ্রেণীবিন্যাসের পদ্ধতি। এই কয়েকটা টপিক এখানে তোমরা কি করবা, রাজ্যের মধ্যে কি করবা বৈশিষ্ট্য তুলনা, শ্রেণীবিন্যাসের ধাপের মধ্যে কি করবা যে 7টা তোমাদের ধাপ আছে, আর শ্রেণীবিন্যাসের পদ্ধতিতে মধ্যে কি করবা যে শ্রেণীবিন্যাস করার জন্য যে নিয়মগুলো লাগে সেগুলো। আর তোমাদের আমি আজকে পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মোহাম্মদ লোকমান হাকিম, পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের এই যে অধ্যায়টা চ্যাপ্টার ওয়ান হচ্ছে জীবন পাঠ। তো জীবন পাঠ অধ্যায়ের এই কয়েকটা টপিক যে বললাম, তোমরা এই কয়টা টপিক যদি 100% আয়ত্ত করতে পারো তাহলে একটা সিকিউ তোমাদের কনফার্ম, 10 মার্ক তোমাদের জন্য একদম অটো, একদম একটা প্রশ্ন ফাঁস করে দিলাম তোমাদের জন্য। তো চলো, এই অধ্যায়টি আসলে কোন কোন টপিকগুলো আছে আর এই অতি সহজে কিভাবে আয়ত্ত করতে পারবা সেই ট্রিক্স গুলো আমি আজকে তোমাদের শেখাবো। তোমাদের হয়তো বা 5টা রাজ্য দেখতেছো, 5টা রাজ্য কিভাবে তোমরা মনে রাখবা অতি সহজে, এই ট্রিক্সটাই আজকে তোমাদের শেখাবো। তো প্রথমে এই 5টা রাজ্য যে মনে রাখবা, এই যে বৈশিষ্ট্যগুলো, তো প্রথম যে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই 5টা রাজ্য ভাগ করা হয়েছে। তো প্রথমে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তোমরা জানো এটা একটা কোষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কোষীয় অঙ্গাণু নিউক্লিয়াস। তো যাদের কোষ সুগঠিত তাদের একটা নাম আছে এবং যাদের কোষ সুগঠিত নয় তাদের একটা নাম আছে। তো সুগঠিত, যাদের কোষ সুগঠিত তাদেরকে কি বলা হয় এবং যাদের কোষ সুগঠিত নয় তাদেরকে কি বলা হয়? তো সুগঠিত যারা আছে এদেরকে বলা হয় ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক ইউক্যারিওটিক আর যারা হচ্ছে সুগঠিত নয় এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক বলা হয়। আচ্ছা, তোমরা বলতে পারবা এই যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কেন বলা হয়? তোমাদের এইটা মনে রাখার জন্য বলি, এই যে প্রো মানে হচ্ছে আদি আর ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। যাদের মধ্যে এই আদি নিউক্লিয়াস থাকে এরা হচ্ছে প্রোক্যারিওটিক, এরা হলো এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আর যাদের মধ্যে ইউক্যারিওটিক হলো তারা যাদের নিউক্লিয়াস সুগঠিত। তো এই সুগঠিত নয় এদের মধ্যে এরা হচ্ছে সুপার কিংডম ওয়ান। আর যারা সুগঠিত এরা হচ্ছে সুপার কিংডম টু। এই সুগঠিত যারা আছে এদের মধ্যে আবার 4টা তোমাদের রাজ্য পাবা। এই 4টে রাজ্য হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, এনিমেলিয়া। এই 4টা হচ্ছে তোমার ইউক্যারিওটিক। আর ইউক্যারিওটিক, এই যে ইউক্যারিওটিক যে এর মধ্যে যে জীবগুলো আছে সেগুলো এই প্রোক্যারিওটিকের তুলনায় কিছুটা উন্নত। তো তোমাদের এখানে প্রথমে একটা সৃজনশীল দেখাই যেটা তোমাদের প্রতিবারই রিপিটেড হয়েছে, প্রতিবার তোমাদের বোর্ড কোশ্চেনে রিপিট হয়েছে, সেই কোশ্চেনটা তোমাদের দেখাই। তো তোমরা একটা কোশ্চেন পাবা সেটা হচ্ছে যে ঘ নাম্বারে এই কোশ্চেনটা পাবা। ঘ নাম্বারে এই কোশ্চেনটা পাবা সেটা হচ্ছে যে তোমাদের 2টা জীব দেওয়া থাকবে। তোমাদের উদাহরণ দেই, ধরো একটা তোমার হচ্ছে নোস্টক দেওয়া আছে, নোস্টক, আর একটা দেওয়া আছে তোমার যে কোনো একটা গাছের নাম দেওয়া আছে, ধরো আম গাছ বা পাট গাছ ধরো দেওয়া আছে। তো এই দুটার মধ্যে ধরো এটা চিত্র 1, এটা হলো চিত্র 1 এর মধ্যে চিত্র 1, আর এটা হচ্ছে চিত্র 2। তো তোমাদের ঘ নাম্বারে যে প্রশ্নটা রিপিট হয় সব সময় সেটা হচ্ছে যে দেখাও যে তোমাদের চিত্র 2 এর জীবটি অধিক উন্নত। চিত্র 2 এর জীবটি চিত্র 1
চিত্র একের জীবের তুলনায় অধিক উন্নত। চিত্র একের জীবের তুলনায় অধিক উন্নত। এইটা কোশ্চেন তোমাদের যে কতবার রিপিট হয়েছে, এই স্ট্যান্ডার্ড কোশ্চেনটা তোমাদের অবশ্যই বইয়েও দেওয়া আছে। তো এখন আমরা তোমাদের কিছু একটা জিনিস দেখাই, যেটা আসলে যেই ট্রিকটা তোমরা জানো বা এই ইনফরমেশনটা জানলে এই ঘ নাম্বারটা তোমাদের জন্য আর কখনো কোনো সমস্যার কারণ হবে না। তো এই বিষয়টা তোমাদের দেখাই, সেটা হচ্ছে যে এই যে তোমাদের 5টা রাজ্য পাচ্ছো, এই 5টা রাজ্যের মধ্যে মনেরা, প্রোটিস্টা এবং ফাঞ্জাই, মনেরা, প্রোটিস্টা এবং ফাঞ্জাই, এগুলো হচ্ছে অনুন্নত। এই তিনটা যদি পাও তাহলে এগুলো হলো অনুন্নত। আর এদিকে যদি তোমরা পাও হচ্ছে প্লান্টি আর হচ্ছে এনিমেলিয়া, এগুলো হচ্ছে তোমাদের উন্নত। এখন এগুলো কেন অনুন্নত? এই যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, এদের যে কোষ বিভাজন এবং এদের যে জীবন ধারণ এবং এদের যে বাসস্থান, এদের যে হচ্ছে এরা যেভাবে বংশ বিস্তার করে, এদের সিস্টেমটা আর হচ্ছে প্লান্টি এবং অ্যানিমেলিয়া এদের তুলনায় আলাদা। প্লান্টি এবং অ্যানিমেলিয়া এই দুটা যদি তোমরা দেখো, এই রাজ্যে দুটা এরা কি করে? যৌন জনন করে, যৌন জনন। আর এখানে এদের কি হয়? এই যৌন জনন, এদের কোষ যে দেহকোষ যে বিভাজন, সেটা হয় মাইটোসিস পদ্ধতিতে, মাইটোসিস। আর যে যৌন জননটা হয় সেটা হচ্ছে হয় মিওসিস। তো এই যে আবার এদের আরো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যেটার কারণে এদের হচ্ছে উন্নত শ্রেণী বলা হয়। এরা কি করে? জাইগোট ফর্ম করে, জাইগোট ফর্ম করে বা ভ্রূণ তৈরি করে, এটাকে বলা হয় ভ্রূণ। তো এই পার্থক্যগুলো যদি তোমাদের মাথায় থাকে, এই যে যৌন জনন করে এবং এদের দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং এরা মিওসিস পদ্ধতিতে যৌন জনন করে, আর এরা হলো জাইগোট ফর্ম করে এবং জাইগোট বা ভ্রূণ এর মাধ্যমে এরা বংশ বিস্তার করে। আর এই মনেরা, প্রতিষ্ঠা, ফাঞ্জাই, এদের মধ্যে কি আছে? এই মনেরার তো তোমরা জানো এর নিউক্লিয়াস সুগঠিত নয়, এর নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত নয়। তোমার প্রোটিস্টার মধ্যে নিউক্লিয়াস, এদের নিউক্লিয়াস সুগঠিত, কিন্তু প্রোটিস্টা এবং ফাঞ্জাই এরা কি করে? এরা হচ্ছে যে এই যে এরা যেমন হচ্ছে মিওসিস পদ্ধতিতে এবং জাইগোট ফর্ম করে, এদের ক্ষেত্রে এই জাইগোট ফর্মটা দেখা যায় না, জাইগোট গঠন করে না, জাইগোট গঠন করে না, জাইগোট বা ভ্রূণ গঠন করে না। আবার এদের বসবাস কিভাবে, সেগুলো তোমাদের হচ্ছে পার্থক্য দেখাবা। তবে তোমাদের মূল যে প্রশ্নটা হচ্ছে, দেখাও যে চিত্র 1 চিত্র 2 এর জীবটি মানে পাট গাছ বা প্লান্টি রাজ্যের যে জীব, আর চিত্র 1 এর জীবের তুলনায় অধিক উন্নত। তো অধিক উন্নত যখন তোমরা দেখাবা, তখন এই বৈশিষ্ট্যগুলো দেখাবা। কি কারণে? প্রথমে দেখাইতে হবে যে জাইগোট ফর্ম করে বা যৌন জনন করে, ঠিক আছে? তো এখন তোমাদের আরেকটা ঘ নাম্বারের একটা প্রশ্ন দেখাবো, সেটা হচ্ছে তোমাদের আরেকটা ঘ নাম্বারের প্রশ্ন। প্রতিবারে দেখবা যে এটা এই দুইটা প্রশ্ন থেকেই তোমাদের প্রতিবারে রিপিট হয়। ঘ নাম্বারের প্রশ্ন তোমাদের থাকবে যে রাজ্য, এই যে তোমাদের 5টা রাজ্য পড়াইলাম, এই 5টা রাজ্যের মধ্যে তোমাদের একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যের তুলনা করতে বলবে। ধরো তোমার হচ্ছে মনেরা এবং ভার্সেস প্রোটিস্টা, এইরকম মনেরা ভার্সেস প্রতিষ্ঠা। এই যখন তোমাদের এইরকম মনেরা ভার্সেস প্রতিষ্ঠা 5টা রাজ্য, তাহলে এরকম দেখাতে পারে প্লান্টি ভার্সেস এনিমেলিয়া, এইরকম থাকতে পারে। আবার তোমার থাকতে পারে মনেরা ভার্সেস তোমার হচ্ছে এনিমেলিয়া অথবা প্লান্টি। তো এইরকম 5টা রাজ্যের মধ্যে এই যে জীবের তুলনা,
ঠিক আছে, এবং উদাহরণ তোমাদের দিতে হবে যে কোনো একটা। তো তোমাদের ঘ নাম্বারে কোশ্চেনটা কিরকম থাকবে সেটা তোমাদের দেখাই। কোশ্চেনটা কিরকম থাকবে, তো তোমাদের থাকবে উদ্দীপক, ধরো একটা হচ্ছে উদ্দীপক, একটা এক থাকবে, একটা চিত্র থাকবে, আর একটা তোমার চিত্র হলো 2 এরকম থাকবে। তো একটা চিত্র তোমাদের এমন একটা জীব থাকবে যেটা হচ্ছে প্লান্টি রাজ্যের, প্লান্টি। আর চিত্র 1 তোমাদের এরকম থাকবে, চিত্র 1 থাকবে হচ্ছে তোমাদের ধরো মনেরা রাজ্যের, ধরো ব্যাকটেরিয়া থাকলো, ধরো ব্যাকটেরিয়া একটা চিত্র থাকলো ব্যাকটেরিয়া। তো এখন প্রশ্ন করবে তোমার এইভাবে যে দেখাও এই যে তোমাদের হচ্ছে চিত্র 1-এর যে তোমার জীবটি যে রাজ্যের অন্তর্গত, তোমাদের প্রশ্নটা লিখে দেই। চিত্র 1-এর জীবটি যে রাজ্যের অন্তর্গত এবং চিত্র 2-এর জীবটি যে রাজ্যের অন্তর্গত এদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এদের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এইটা তোমার এখন ব্যাকটেরিয়া কোন রাজ্য এবং প্লান্টির একটা জীব থাকবে, ধরো তোমাদের সেটা কোন রাজ্য, ধরো প্লান্টের মধ্যে যে কোনো একটা জীব বলো, কাঁঠাল গাছ। তো এটা কাঁঠাল গাছের একটা ধরো চিত্র দেওয়া থাকবে, আর এখানে ধরো ব্যাকটেরিয়ার এরকম ধরো নোস্টকের চিত্র দেওয়া থাকবে, এরকম করে নোস্টকের চিত্র দেওয়া থাকবে। তো এখানে বলবে, তো তখন তোমার এই যে এই মনেরা এবং তোমার প্লান্টি রাজ্য, মনেরা এবং প্লান্টি রাজ্যের মধ্যে তোমার পার্থক্যগুলো লিখতে হবে। এখন এই পার্থক্যগুলো তোমরা কিভাবে লিখবা সেটা তোমাদের দেখাই। এই যে পার্থক্যগুলো লিখবা, মানে এখানে এমন ভাবে উপস্থাপন করবা যাতে স্যার তোমাকে 1 মার্কও কম না দেয়, ঠিক আছে। তো পার্থক্য, ধরো এদিকে আছে মনেরা, এদিকে আছে তোমার হচ্ছে প্লান্টি। তো এই পার্থক্যগুলো কিভাবে লিখবা, তো শুরুতে একটা কাজ করবা, এই আরেকটা বক্স করবা, এটা মনেরা বক্স, এটা প্লান্টি বক্স, আর একটা হচ্ছে তোমাদের এই যে পার্থক্যের কারণ, এই পার্থক্যের কারণগুলো প্রথমে তোমরা লিখবা, তাহলে তোমার এই যে পয়েন্টগুলো তাহলে তোমরা ভুলে যাবে না, এই যে কটা পয়েন্ট থাকবে তাহলে সবগুলো পয়েন্ট তোমরা উপস্থাপন করবে এবং ফুল মার্ক পাবা। তাহলে পার্থক্যের প্রথম বিষয় তোমরা মনে রাখবা, 1 নম্বর হচ্ছে নিউক্লিয়াস, এটা 1 নাম্বার। তো এখানে মনে রাখা যে নিউক্লিয়াস কি সুগঠিত না, এর হচ্ছে সুগঠিত না, এই কারণেই তো এদেরকে প্রোক্যারিওটিক বা আদি নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী বলা হয়, এই কারণেই মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক। তো আমি লিখে দেই প্রোক্যারিওটিক। আর এদিকে তোমার হচ্ছে প্লান্টি হচ্ছে ইউক্যারিওটিক, এটা গেল তোমার নিউক্লিয়াস, এটা কিন্তু তোমার প্রধান, এটা যদি থাকে তুমি কিন্তু একটা মার্ক একদম, মানে স্যার এটা দেখলেই বুঝবে তুমি আসলে এটা তুমি বুঝছো বা এই বিষয়টা তোমার আয়ত্তে আছে। এরপরে হচ্ছে কোষ। তো এর কোষ কি রকম, এই যে এর সুগঠিত নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু, এর কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিক যে জীবগুলো আছে এর কোষীয় অঙ্গাণু কি সবগুলো আছে কিনা, এই মনেরার কি আছে কোষীয় অঙ্গাণুগুলো কি তোমরা জানো? তোমরা মনে কোষীয় অঙ্গাণুগুলো হচ্ছে যেমন এই নিউক্লিয়াস একটা কোষীয় অঙ্গাণু, তারপরে মাইটোকন্ড্রিয়া, তারপরে প্লাস্টিড, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। এর মধ্যে কি কোষীয় অঙ্গাণু থাকে তোমরা জানো, এটা মনেরা হচ্ছে আদিকোষী। তো এর কোন কোষীয় অঙ্গাণু থাকে সেটা হচ্ছে রাইবোজোম। নিউক্লিয়াস তোমার হচ্ছে নিউক্লিয়াস থাকে কিন্তু তা সুগঠিত নয়। কিন্তু তুমি দেখো যে এখানে শুধুমাত্র একটা কোষীয় অঙ্গাণু, যতগুলো মনের রাজ্যে যতগুলো জীব আছে সবগুলোর ক্ষেত্রে একটা কোষীয় অঙ্গাণু কমন, সেটা হচ্ছে রাইবোজোম।
রাইবোজোম। এই রাইবোজোমটা তোমার প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই থাকে। আর যেগুলো বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলা নাই। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, কোষ প্রাচীর, এগুলো থাকে না, এইগুলো থাকে না। এরপর তোমার এদিকে দেখো ইউক্যারিওটিক একটা পাইলাম, তোমার হচ্ছে প্রথম যে পার্থক্যটা। এরপরে কোষীয় অঙ্গাণুর মধ্যে এখানে এর সুগঠিত কোষ থাকে। প্রথম কথা লিখবা, সুগঠিত কোষ থাকে। সুগঠিত কোষ থাকে। আর সুগঠিত কোষ মানে সকল ধরনের কোষীয় অঙ্গাণু থাকবে, তার মানে সুগঠিত থাকে। অতএব সকল ধরনের কোষীয় অঙ্গাণু, সকল ধরনের কোষীয় অঙ্গাণু যেমন এই যে লিখে দিবা, এটা মাইটোকন্ড্রিয়া, কোষ প্রাচীর, তোমার হচ্ছে প্লাস্টিড, তোমার হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এগুলো থাকে। এরপরে দেখবা যে খাদ্য উৎপাদন। তো এই বোর্ডে দেখা যাচ্ছে না, তো আমি পরবর্তী একটা পেজ নেই। খাদ্য উৎপাদন 3 নম্বরে পার্থক্য। খাদ্য উৎপাদন, তো দেখো এখানে হচ্ছে তোমার মনেরা, এদিকে তোমার হচ্ছে প্লান্টি। তো এখানে দেখো এর কি থাকে, প্লাস্টিড থাকে, এর কিন্তু প্লাস্টিড থাকে না। তো এর প্লাস্টিড থাকে না, তো সাধারণত এরা কি করতে পারে না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তবে যদি প্লাস্টিড থাকে, কিছু কিছু কিন্তু আছে, মনের রাজ্যে কিছু জীব আছে যেগুলো খাদ্য উৎপাদন করে, তাহলে তোমরা লিখবা যে কিছু কিছু জীব থাকে যেগুলো খাদ্য উৎপাদন করতে পারে। আর প্লাস্টিড কি করে, এই যে প্লাস্টিড থাকার কারণে প্লান্টি রাজ্য যে জীবগুলো আছে, সেগুলো কি করে, নিজের খাদ্য নিজে তৈরি করে। সবসময় এরা নিজের খাদ্য নিজে তৈরি করে। তো এই কারণে এদেরকে বলা হয় অটোট্রফিক। বলা হয় অটোট্রফিক। আর এদের প্লাস্টিড থাকে না, তবে কিছু জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তো এখানে আরো একটা, তারপরে পরবর্তীতে পার্থক্যটা কি দিবা, পরবর্তী যে 4 নম্বর যে পার্থক্য, সেটা থাকবে তোমাদের হচ্ছে এরা হচ্ছে মনেরা রাজ্যে যে জীবগুলো থাকবে সেগুলো মনেরা প্লান্টি। এই মনের রাজ্য যে জীবগুলো থাকবে সেগুলো কিভাবে বসবাস করে, এগুলো তোমরা দিতে পারো। এরা কিভাবে বসবাস করে, এদের বসবাস, ঠিক আছে, এটা তোমরা দিতে পারো। তোমাদের যে এরা হচ্ছে এককভাবে থাকে, ঠিক আছে, বা এককভাবে থাকে নাকি দলবদ্ধ ভাবে থাকে সেটা দিবা। এরা হচ্ছে দলবদ্ধ ভাবে থাকে, ফিলামেন্ট গঠন করে, ঠিক আছে, ফিলামেন্টাস বা দলবদ্ধ ভাবে থাকে। আর প্লান্টি কি করে, এদের ওই ধরনের কোনো বৈশিষ্ট্য নাই। এরপর তোমরা হচ্ছে পঞ্চমটা দিবা, খাদ্য গ্রহণের পদ্ধতি। তো এরা কিভাবে খাদ্য গ্রহণ করে, এই যে মনের রাজ্য এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, আর এরা কি করে, এরা কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা তো নিজের খাদ্য নিজে তৈরি করে, ঠিক আছে। এরা কি করে, নিজের খাদ্য নিজে তৈরি করে, তাহলে আলাদা করে পদ্ধতি প্রয়োজন নাই, ঠিক আছে। তো যে পদ্ধতিগুলো তারা পুষ্টি উপাদান গ্রহণ করে, এদের শোষণ পদ্ধতি আছে, তারপরে সালোক সংশ্লেষণ আছে, ঠিক আছে,
এরাও শোষণ পদ্ধতি আছে, পুষ্টি উপাদান শোষণ করার জন্য মূলরম দিয়ে করে, ঠিক আছে। আবার এরা কি করে, অভিস্রবণ আছে, অভিস্রবণ আছে। আবার এদের সবচেয়ে মূল যে বিষয়টা হলো সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। তো এই কটা টপিক যদি তোমরা দাও তো তোমাদের হচ্ছে তোমার হচ্ছে 4 মার্ক কনফার্ম পাবা, ঠিক আছে। তো আর একটা যদি তোমাদের এই সৃজনশীল প্রশ্নের মধ্যে যদি একটা কঠিন কোশ্চেন করে, তাহলে তোমাদের কোন কঠিন কোশ্চেনটা করবে, গ নাম্বারে সেই কোশ্চেনটা থাকবে। সেটা হচ্ছে যে মানুষের শ্রেণীবিন্যাস করো। তোমরা কি করবা, এই যে শ্রেণীবিন্যাসের 7টি ধাপ, যে তোমাদের একটা টপিক বলছিলাম শুরুতে, শ্রেণীবিন্যাসের 7টি ধাপ কি, এটা রাজ্য, তারপরে হলো পর্ব, তারপরে হচ্ছে শ্রেণী, তারপরে হলো গোত্র, তারপরে হচ্ছে বর্গ, তারপরে হচ্ছে গণ, তারপরে হলো প্রজাতি। এখন মানুষ কোন রাজ্যের অন্তর্গত, মানুষ হচ্ছে এনিমেলিয়া। আর কোন পর্বের অন্তর্গত, কর্ডাটা। এরপরে হচ্ছে কোন শ্রেণী, হচ্ছে ম্যামেলিয়া। এরপরে কোন গোত্র, কোন বর্গ, কোন গণ, আর হলো প্রজাতি। তো গণ হচ্ছে তোমাদের হোমো, তোমরা জানো, আর হচ্ছে এটা হলো সেপিয়েন্স। এখন দেখো এনিমিলিয়া রাজ্য কি কারণে এদের এনিমিলিয়া রাজ্যের অন্তর্গত করা হয়, এদের হচ্ছে এই এনিমিলিয়া রাজ্যের অন্তর্গত কি কারণে এদেরকে বলা হয়, এদের কি থাকে, এদের সুগঠিত একটা কোষ থাকে, এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে। প্রথমে হলো তোমার সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরপরে তোমার হচ্ছে সুগঠিত কোষ থাকে, ঠিক আছে। তারপরে এই দুটা দিলেই তোমরা হচ্ছে এই যে এনিমেলিয়া রাজ্যের যে অন্তর্গত, এটা হচ্ছে প্রমাণ হয়ে যাবে যেটা এনিমেলিয়া। এরপরে পর্ব, কর্ডাটা পর্বের কেন অন্তর্ভুক্ত, এদের ভ্রূণীয় অবস্থায় বা জীবনের কোনো একটা দশায় এদের নটকট থাকে, এই জন্য এদেরকে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত করা হয়। এরপরে শ্রেণী কেন এদের ম্যামেলিয়া, এরা কি করে, স্তন্যপায়ী প্রাণী, এই কারণে এদের ম্যামেলিয়া বলা হয়। এবং এদের লোম থাকে, তোমরা দেখো বাঘ, সিংহ, এদের কি থাকে, লোম থাকে, এমনকি মানুষেরও ক্ষুদ্র ক্ষুদ্র লোম থাকে। এরপরে বর্গ হলো প্রাইমেট, এদেরকে প্রাইমেট বর্গ কেন বলা হয়, আর এদের হচ্ছে গোত্র হলো হোমিনিডা। তো হোমিনিডা কেন বলা হয়, এদের হচ্ছে গরিলা, শিম্পাঞ্জি, এদের সাথে তোমাদের মিল আছে। তার প্রাইমেট কেন বলা হয়, এদের হচ্ছে নখর থাকে, যেগুলো হচ্ছে শ্রবণ উপযোগী। আচ্ছা দেখি ভিডিওটা কেমন চলতেছে। তাহলে এগুলো হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো আছে, প্রত্যেক গোত্র বর্গ প্রত্যেকটার কারণে এগুলো তোমরা লিখে দিবা। এটা হচ্ছে তোমাদের গ নাম্বারে এই প্রশ্নটা থাকবে। তো আর একটা পেজ নেই, এখন আর একটা তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে শ্রেণীবিন্যাসের পদ্ধতি। তো শ্রেণীবিন্যাসের পদ্ধতি এবং কোন কোন পদ্ধতিগুলো ফলো করে শ্রেণীবিন্যাস করা হয়, এটা হচ্ছে তোমাদের ঘ নাম্বারে আরেকটা প্রশ্ন থাকতে পারে। ঘ নাম্বার, শ্রেণীবিন্যাসের পদ্ধতি। তো শ্রেণীবিন্যাসের পদ্ধতিগুলোর মধ্যে কি থাকে, তো তোমাদের বইয়ে দেওয়া আছে সবগুলা। তো শ্রেণীবিন্যাসের পদ্ধতি প্রথমে তোমাদের হচ্ছে এ নাম্বারে দেওয়া আছে, এ থেকে এইচ পর্যন্ত তোমাদের দেওয়া আছে। তো এ নাম্বারে কি দেওয়া আছে, ল্যাটিন নাম বা ল্যাটিন নামের মতো করে উপস্থাপন করতে হবে, ল্যাটিন নামের মতো করে উপস্থাপন করতে হবে। এরপরে বি নাম্বারে কিছু আছে, সি নাম্বারে সি থেকে এইচ পর্যন্ত আছে, এগুলো তোমরা দেখে নিবা। তো এইগুলো তোমাদের জন্য এই যে কয়টা সৃজনশীল তোমাদের দেখাইলাম, এই কয়টা থেকে তোমাদের একটা সৃজনশীল কমন আসবে। তো আশা করি বুঝতে পারছো। তো
তো এখন তোমাদের যে সৃজনশীল গুলো আসবে কয়েকটা সৃজনশীল তোমাদের প্র্যাকটিস করাই। কয়েকটা সৃজনশীল দেখো, এই যে তোমাদের দেখো ঢাকা বোর্ড 2024 একটা কোশ্চেন আছে। তো প্রথমেই তোমাদের আছে শ্রেণী বিন্যাস বলতে কি বুঝো, এরপরে খ নাম্বার হলো দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো। তো এইগুলো তোমাদের ক নাম্বার কোশ্চেন, তারপর একবার বলে দেই শ্রেণী বিন্যাস কি। এই যে বিশাল এই জীব জগতের বৈচিত্র্যপূর্ণ এই প্রাণীগুলোকে ধাপে ধাপে বিন্যাস করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। ক নাম্বার শেষ। দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো। তো তোমাদের দেখো যে দ্বিপদ নামকরণে কি থাকে, দুটি পদ থাকে, একটা থাকে হচ্ছে গণ আর একটা হলো প্রজাতি। তাহলে যে সকল নামকরণ দুইটি পদ বিশিষ্ট হয় এটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। এটা হচ্ছে যেমন হোমোসেপিয়েন্স, একটা হোমো একটা সেপিয়েন্স, তাহলে দুইটা পদ বিশিষ্ট। এই পদ্ধতিতে নামকরণ করলে কি কি উপকারিতা আছে এগুলো লিখবা দ্বিপদ নামকরণের মধ্যে, ঠিক আছে। এরপরে তোমাদের হচ্ছে সৃজনশীল উদ্দীপকটা দেখাই। একজন ছাত্র এ জীবটি এককোষী ও ক্লোরোফিল যুক্ত, আর বি জীবটি হচ্ছে বহুকোষী কিন্তু ক্লোরোফিল বিহীন। অন্য ছাত্র বলল তাহলে এ উদ্ভিদ রাজ্যের এবং বি উদ্ভিদ রাজ্যের প্রাণী এবং বি প্রাণী উদ্ভিদ প্রাণী রাজ্যের অন্তর্গত। উদ্ভিদ রাজ্য কোনটা? উদ্ভিদ রাজ্য হচ্ছে তোমার প্লান্টি, এটা হচ্ছে উদ্ভিদ রাজ্য হচ্ছে প্লান্টি। আর প্রাণী রাজ্য কোনটা? প্রাণী রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া, প্রাণী রাজ্য হচ্ছে অ্যানিমেলিয়া। এখন দেখো গ নাম্বারে কি আছে, উদ্দীপকের উল্লেখিত জীবের রাজ্য চিহ্নিত করো। তাহলে উদ্ভিদ রাজ্য হচ্ছে প্লান্টি আর হচ্ছে প্রাণী রাজ্য অ্যানিমেলিয়া, তোমাদের চিহ্নিত করা শেষ। এখন তোমরা কি কারণে এই যে এ জীবটি যে এককোষী এবং ক্লোরোফিল যুক্ত, তাহলে এককোষী এবং ক্লোরোফিল যুক্ত কোন জীবের কোন তোমার হচ্ছে কোথায় পাবা তুমি এককোষী এবং ক্লোরোফিল যুক্ত? তাহলে তোমার রাজ্যগুলো দেখো তোমার কি আছে, তোমাদের রাজ্যগুলো কি কি আছে? রাজ্যগুলো আছে তোমার হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। আচ্ছা, তো তোমাদের এই যে বি জীবটি বহুকোষী কিন্তু ক্লোরোফিল বিহীন, বহুকোষী কিন্তু ক্লোরোফিল বিহীন, তার মানে প্লান্টি ক্লোরোফিল না থাকলে প্লান্টি রাজ্যের অন্তর্গত হবে, প্লান্টি রাজ্যের অন্তর্গত হচ্ছে না। তাহলে বহুকোষী আর কোন কোন জীব আছে, সেটা হচ্ছে এই যে দেখো অ্যানিমেলিয়া। তো বলছে আর কি ক্লোরোফিল বিহীন, এবং অন্য ছাত্র বললো এ এ উদ্ভিদ রাজ্যের এবং বি প্রাণী রাজ্যের। তো আচ্ছা দেখো তো এ জীবটি কি বলছে, এ জীবটি এককোষী ক্লোরোফিল যুক্ত আর বি জীবটি হচ্ছে বহুকোষী কিন্তু ক্লোরোফিল বিহীন। তাহলে এ জীবটি কোন, দেখো তো মনের রাজ্যের কি ওই ধরনের বৈশিষ্ট্য আছে? মনের রাজ্য কি ধরনের বৈশিষ্ট্য? এদের কি হয়, যৌন জনন হয় না, অ্যামাইটোসিস মানে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। এরপর তোমার হচ্ছে ফিলামেন্টাস, এককভাবে থাকতে পারে না, কলোনি 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 করে থাকে। তারপরে প্রোটিস্টা রাজ্যে কি থাকে, প্রোটিস্টা রাজ্যে এরা কখনো কখনো দেখা যায় হচ্ছে ক্লোরোফিল যুক্ত থাকে, ঠিক আছে। এই যে ফানজাই, ফানজাই এবং প্রোটিস্টা কখনো কখনো ক্লোরোফিল থাকে এবং নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তোমরা একটা জিনিস মনে রাখবা স্টার চিহ্ন, যে ক্লোরোফিল যাদের থাকবে, ক্লোরোফিল ক্লোরোফিল এরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এটা যে কোনো রাজ্যের জীব হোক না কেন, যদি ক্লোরোফিল থাকে তাহলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই যে অ্যানিমেলিয়া, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কেন? অ্যানিমেলিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কেন? এদের ক্লোরোফিল নাই, ক্লোরোফিল নাই, ক্লোরোফিল নাই। তো এখন দেখো তাহলে তোমার এ জীবটি এককোষী এবং ক্লোরোফিল যুক্ত। দেখো অ্যানিমেলিয়া বহুকোষী, প্লান্টি বহুকোষী, ফানজাই এককোষী অথবা বহুকোষী, এটা হলো এককোষী অথবা বহুকোষী। প্রোটিস্টা এককোষী অথবা বহুকোষী, আর এরা হচ্ছে এককোষী। তাহলে এইটা অপশনের মধ্যে পড়ে, এইটা অপশনের মধ্যে পড়ে। তাহলে ক্লোরোফিল যুক্ত, তাহলে এটা হচ্ছে ফানজাই, ফানজাই এর মধ্যে পড়ে যায়। আর হচ্ছে বি জীবটি হলো বহুকোষী কিন্তু ক্লোরোফিল বিহীন, ঠিক আছে। তাহলে বহুকোষী কিন্তু ক্লোরোফিল বিহীন, বহুকোষী এবং ক্লোরোফিল বিহীন হতে পারে ওই যে অ্যানিমেলিয়া, ক্লোরোফিল নাই। এখন তুমি কি করবা,
যে উদ্দীপকের উল্লেখিত দ্বীপের রাজ্য চিহ্নিত করো। এখন দিবা যে এই যে ক্লোরোফিল নাই, এই যে খাদ্য তৈরি করতে পারে না, অ্যানিমেলিয়া, ঠিক আছে। এবং কিছু পার্থক্য তোমরা দিতে পারো। আর তোমার হচ্ছে যেহেতু এ জীবটি হচ্ছে তোমার এককোষী এবং ক্লোরোফিল যুক্ত, তাহলে এটা কোন রাজ্য হবে? এই যে প্লান্টই হবে না, কারণ হচ্ছে এটা বহুকোষী। যেহেতু এককোষী বলছে, তাহলে হয় ফাঞ্জাই হবে, নাহলে প্রোটিস্টা হবে। তাহলে এরা কি করে? ক্লোরোফিল যুক্ত। তাহলে ক্লোরোফিল যুক্ত যেহেতু, তোমরা ফাঞ্জাই দিবা, ফাঞ্জাই ফুড, ঠিক আছে। তাহলে আরেকটা নেক্সট কোশ্চেনে যাই, ঘ নাম্বার। এবার ছাত্রদের মধ্যে কার যুক্তি সঠিক? আচ্ছা দেখো তো, এ বলছে এ হলো, তাহলে এ হচ্ছে উদ্ভিদ রাজ্যের এবং বি হচ্ছে প্রাণী রাজ্যের। তাহলে এ যে বলছে, এই যে যে ছাত্রটা বলছে এ জীবটি, যে ছাত্রটা এককোষী এবং ক্লোরোফিল যুক্ত, তার কি উক্তি সঠিক হলো? বলো দেখি। এ এ এ এ আচ্ছা, উদ্ভিদটা কি কি ক্ষেত্রে কি দেওয়া আছে? এককোষী এবং ক্লোরোফিল যুক্ত। তো প্লান্টটি কখনো এককোষী হইতে পারে? তাহলে ছাত্রদের মধ্যে কার যুক্তি সঠিক? অবশ্যই এ যে বলছে, এই যে এ উদ্ভিদ রাজ্যের, এ যুক্তিটা ভুল। কারণ হচ্ছে প্লান্টটি হতে গেলে বহুকোষী তোমাকে হতেই হবে। বহুকোষী না হলে কিন্তু তুমি প্লান্টটি হতে পারবে না, ঠিক আছে। আর বি বি যে বলছে যে বি জীবটি বহুকোষী কিন্তু ক্লোরোফিল বিহীন, এটা সঠিক। কারণ বি যে জীবটি আছে সেটা হচ্ছে যেমন এনিমেলিয়া রাজ্যে তুমি প্লান্টি রাজ্য তোমার হচ্ছে ক্লোরোফিল বিহীন যুক্ত, আর হচ্ছে এনিমেলিয়া হচ্ছে ক্লোরোফিল বিহীন। তাহলে তোমার হচ্ছে বি হচ্ছে সঠিক, বি সঠিক। কেন? কেন আমরা জানি এনিমেলিয়া এর হচ্ছে কি নাই? ক্লোরোফিল নেই। আর কি? এটা বহুকোষী। তাহলে তোমরা কি করবা? এরপরে বাকি যে বৈশিষ্ট্যগুলো লিখবা, ঠিক আছে। আর এ কেন সঠিক নয়? যদি আমরা এককোষী এবং ক্লোরোফিল যুক্ত ধরি, এককোষী এবং ক্লোরোফিল যুক্ত, এটা হয় প্রোটিস্টা না হলে ফাঞ্জাইয়ে পড়বে, কখনো তোমার এই প্লান্টটি বা এই যে উদ্ভিদ রাজ্যের মধ্যে পড়বে না। তো বুঝতে পারছো বিষয়টা? আশা করি এই সৃজনশীল তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তী সৃজনশীলে যাই। এটা রাজশাহী বোর্ড 2024। তো তোমাদের শুধু 24 সালের যে কোশ্চেনগুলো আছে ওগুলোই করা হয়েছে, কারণ এই অধ্যায়টা খুব ছোট। যে টপিকগুলো আমি প্রথমে যে 3টা টপিক দেখাইছি, ঠিক আছে, ওই টপিক থেকে বারবার রিপিটেড কোশ্চেন হয়। তো এই কটা করলেই তোমাদের যথেষ্ট। এখন প্রথমে কোশ্চেন আছে জীব বলতে কি বুঝো? জীব বলতে কি বুঝো? খুব সহজ একটা কোশ্চেন, তোমাদের ছোট ক্লাসের ক্লাস 6, 7, 8 এর কোশ্চেন। যাদের জীবন আছে তাদের জীব, তারাই হলো জীব। এবং জীবের কিছু বৈশিষ্ট্য 2-1টা লিখবা, ক নাম্বার শেষ। এবার ইউক্যারিওট জীব কাকে বলে? তো আচ্ছা, তোমরা হলো সুপার কিংডম 2টা পড়ছো। একটা হলো তোমার প্রোক্যারিওটা, এইটা, আর একটা হচ্ছে ইউক্যারিওটা। তো এই 2টা পড়ছো তোমার হচ্ছে সুপার কিংডম। তো এই যে ইউক্যারিওটা, যে এর যে জীবগুলা এদেরকে বলা হয় ইউক্যারিওট বলা হয়। তো ইউক্যারিওট জীব, তাহলে তোমরা হচ্ছে ইউক্যারিওট বৈশিষ্ট্য দিবা, যাদের নিউক্লিয়াস সুগঠিত, যাদের কোষীয় অঙ্গাণুগুলো থাকে, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে এই যে ক্যারিও মানে যে নিউক্লিয়াস, এইটা হলো তোমার মূল কাজ। প্রথম কাজ হলো এইটা, যে ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, আর ইউ মানে থাকবে, ঠিক আছে, সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এটা একটা পজিটিভ অর্থ বোঝায় ইউ শব্দটা। তাহলে যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হয় তোমার হচ্ছে ইউক্যারিওট। তো এখন তোমাদের একটা বিষয় জানা দরকার, যে সুগঠিত নিউক্লিয়াস এবং সুগঠিত নয় নিউক্লিয়াস এগুলো কি? আচ্ছা, সুগঠিত নিউক্লিয়াস আমরা কাদেরকে বলবো? আচ্ছা, এর নিচে লিখি তোমাদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস কাদেরকে বলবো। তোমার হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কয়েকটা কিন্তু 5টা তোমার হচ্ছে অঙ্গাণু থাকে। কি থাকে নিউক্লিয়াসের মধ্যে? কি থাকে নিউক্লিয়াসের মধ্যে? কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে পাবা হচ্ছে নিউক্লিওলাস। এরপরে তোমরা পাবা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন।
এরপরে তোমরা হবে পাবা হচ্ছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ক্রোমাটিন তন্তু, আর হচ্ছে নিউক্লিয় নিউক্লিয় প্লাজম। তো তোমাদের এই যে এই কয়টা যদি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিওলাস থাকে, মানে নিউক্লিয়াসের মধ্যে যদি নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, তারপরে ক্রোমাটিন তন্তু থাকে এবং নিউক্লিয় লাস থাকে এবং নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র এগুলো যদি থাকে তাহলে তোমাদের হচ্ছে এটাকে আমরা বলতে হবে ইউক্যারিওটা। ঠিক আছে, ওরাই হচ্ছে ইউক্যারিওটিক জীব, ইউক্যারিওটিক জীব। ইউক্যারিওটিক জীব যে কোনো একটা উদাহরণ দিতে পারো, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া যে কোনো তোমরা উদাহরণ দিতে পারো। ঠিক আছে, যেমন ইস্ট দিতে পারো, পেনিসিলিয়াম দিতে পারো, ওদিকে মানুষ দিতে পারো, ঠিক আছে, বাঘ দিতে পারো, এদিকে উদ্ভিদ রাজ্যের যে কোনো একটা দিতে পারো, এরা হলো ইউক্যারিওটা। ঠিক আছে, এদের উদাহরণগুলো তোমরা দিতে পারো। আর প্রোক্যারিওটিক শুধুমাত্র মনের রাজ্যের। ঠিক আছে, মনে রাখবা, ব্যাকটেরিয়া এবং নস্টক বা নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে তাহলে এটা এর পরবর্তীতে তোমার আরেকটা কোশ্চেন থাকতে পারে, এটা হলো প্রোক্যারিওট কি। ঠিক আছে, প্রোক্যারিওট জীব কাকে বলে, এটা থাকতে পারে। তো এখানে তোমরা দেখবে শুধুমাত্র মনের রাজ্য, মনের রাজ্যের যে জীবগুলোর উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আর হচ্ছে নস্টক, এই দুইটা দিলেই তোমাদের হচ্ছে এই আরেকটা কোশ্চেন কিন্তু তোমাদের যদি ব্যতিক্রম করে তাহলে এটা। এর পরবর্তীতে দেখো সৃজনশীল, এক্স একটি জীব যার কোষে প্রকৃত নিউক্লিয়াস নেই, ওয়াই জীবের কোষে প্রকৃত নিউক্লিয়াস ও মেমব্রেন যুক্ত অঙ্গাণু বিদ্যমান। তাহলে এক জীবটি কি হবে, তাহলে এক জীবটি প্রকৃত নিউক্লিয়াস নেই, প্রকৃত নিউক্লিয়াস না থাকলে কি সেটা আদিকোষী, তাহলে এক্সটা হচ্ছে আদিকোষী, আদিকোষী। আর তোমার হচ্ছে ওয়াইটা কি হলো, তাহলে ওয়াই জীবের কোষে প্রকৃত নিউক্লিয়াস ও মেমব্রেন যুক্ত অঙ্গাণু বিদ্যমান। ঠিক আছে, তাহলে ওয়াই জীবটা হলো প্রকৃত কোষী, প্রকৃত কোষী। তো তোমরা বলতে পারো এটা হচ্ছে আদিকোষী, যেটা হলো প্রোক্যারিওটিক, আর হচ্ছে যেটা প্রকৃত কোষী এটা হচ্ছে ইউক্যারিওটিক, এইটা। তাহলে গ নম্বরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকে এক্স ও ওয়াই কোন শ্রেণীর জীব, এক্স ও ওয়াই কোন শ্রেণীর জীব। তাহলে এক্স কোন শ্রেণী, আদিকোষী, এটা তোমাদের পড়া শেষ হয়ে গেছে, মনে রাখ একটাই, মনেরাই শুধুমাত্র আদিকোষী। আর ওয়াই কোন শ্রেণীর, এটা হচ্ছে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এইটা তোমার হচ্ছে ওয়াই শ্রেণীর জীব। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে তোমরা এইগুলো একটা শর্টকাটে উদাহরণ দিয়ে দেবা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তাহলে এই সৃজনশীল শেষ। এবার হচ্ছে ঘ নাম্বার, ইউক্যারিওট ও প্রোক্যারিওট জীবের মধ্যে পার্থক্য। তো এখন তোমরা বুঝতে পারছো ইউক্যারিওট এবং প্রোক্যারিওট কি। তাহলে প্রথমে তোমার হচ্ছে এই যে এই কথাটা লিখতে হবে, পার্থক্যের বিষয়গুলো লিখতে হবে। দেখো এটা কি লিখতে হবে তোমাদের দেখাই, পার্থক্যের বিষয়। শুরুতে এ পাশে তোমাদের শর্ট করে নিবা, ধরো এটা হচ্ছে শর্টকাটে লিখি, এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে তোমার প্রো। আর এদিকে তোমার হচ্ছে প্রথমে লিখবা 1 নম্বর পার্থক্যের কারণ হিসেবে লিখবা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে একটা হলো, এটা হলো ইউ হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত, এটা হলো সুগঠিত নয়। এখন লিখবা সুগঠিত কেন নয়, কারণ নিউক্লিওলাসের যে অঙ্গাণুগুলো থাকে, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এগুলো যদি প্রত্যেকটি না, যে কোনো একটি অনুপস্থিত না থাকে, ঠিক আছে, প্রত্যেকটি থাকে, তাহলে এটা সুগঠিত। আর যদি কোনো একটি না থাকে বা দুইটি না থাকে তাহলে সুগঠিত নয়। ঠিক আছে, এবার হলো কোষ, কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু। আচ্ছা,
তো কোষীয় অঙ্গাণুগুলো কি কি? কোষীয় অঙ্গাণুর মধ্যে আছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিওলাস, ঠিক আছে, তারপরে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি। তো যদি তোমাদের হচ্ছে সবগুলো থাকে, ঠিক আছে, বা নিউক্লিয়ার আবরণ থাকে, মেমব্রেন থাকে, না সরি, কোষীয় যদি মেমব্রেন থাকে, যেমন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে থাকে হচ্ছে জড়কোষ প্রাচীর থাকে, ঠিক আছে। আর প্রাণীর ক্ষেত্রে কি থাকে? নিউক্লিয় তোমার হচ্ছে তোমার একটা, এই প্রাণীর ক্ষেত্রে চারপাশে একটা আবরণ থাকে না, তো উদ্ভিদের ক্ষেত্রেও একটা আবরণ থাকে কোষের চারদিকে। তো এই আবরণ থাকে, তো এই সবগুলো মিলিয়ে যদি সব যে কোষীয় অঙ্গাণু যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ইউক্যারিওটিক। তাহলে সবগুলো কোষীয় অঙ্গাণু থাকবে, সবগুলো কোষীয় অঙ্গাণু, সবগুলো কোষীয় অঙ্গাণু থাকবে, কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু থাকবে। তাহলে সবগুলো কোষীয় অঙ্গাণু কি কি? ওই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বডি, ঠিক আছে, তারপরে রাইবোজোম। আর এটার মধ্যে কি থাকে? সব এটার মধ্যে শুধু কি থাকে? আর একটা অন্য কালারে দেই, শুধু রাইবোজোম থাকে, রাইবোজোম। রাইবোজোম এটা তোমরা সবসময় পাবা। এই প্রোক্যারিওটের মধ্যে শুধুমাত্র রাইবোজোম বা আরো দুই একটা থাকতে পারে, কিন্তু রাইবোজোম থাকে আর কি, এটা থাকবে। তাহলে জীবের মধ্যে পার্থক্য। এরপরে তোমরা হচ্ছে উদাহরণ দিবা, এরপরে হচ্ছে তোমরা উদাহরণ দিতে পারো। উদাহরণ, এর মধ্যে তোমরা হচ্ছে উদাহরণ দিবা। তাহলে ইউক্যারিওটের মধ্যে উদাহরণ কি? শুধুমাত্র মনের রাজ্য, ব্যাকটেরিয়া এবং নোস্টক, ব্যাকটেরিয়া এবং নোস্টক, এটা দিলা। আর এটার মধ্যে তোমরা কি দেবা? হচ্ছে প্রোক্যারিওটের মধ্যে বাকি যতগুলো আছে, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্ট, অ্যানিমেলিয়া, যে কোনো একটা তোমার উদাহরণ দিয়ে দিবা। তো আর আরো কিছু আছে, ওই যে তোমাদের প্রথমে বলছিলাম এরা কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা কিভাবে অবস্থান করে, বসবাস করে, ঠিক আছে, এগুলো উল্লেখ করবা। তাহলে তোমার ইউক্যারিওট এবং প্রোক্যারিওট জীবের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তাহলে বুঝতে পারছো মূল বিষয় হলো ইউক্যারিওট হচ্ছে শুধুমাত্র প্রোক্যারিওট হচ্ছে শুধুমাত্র মনেরা রাজ্য। সুতরাং মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। আর ইউক্যারিওট হচ্ছে মনেরা বাদ দিয়ে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্ট, অ্যানিমেলিয়া, এই চারটা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এর পরবর্তী সৃজনশীলটা দেখি। এবার হলো কোষ চট্টগ্রাম বোর্ড 2024, কোষতত্ত্ব কি আর ভাইরাস কিভাবে বংশ বিস্তার করে। তো এই অধ্যায় এইটা তোমাদের নাই, ঠিক আছে। এটা হলো সেল থিওরি, এটা আছে, বাদ দাও, এটা অধ্যায় রিলেটেড না। ভাইরাস কিভাবে বংশ বিস্তার করে এটাও তোমাদের না। তবে খালি মনে রাখো যে হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে ভাইরাস বংশ বিস্তার করে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন রেখে দেয়, ভাইরাস আসলে জীব না জড়? এটা তোমরা দেখবে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, তোমাদের হচ্ছে সৃজনশীল। তাহলে গ নাম্বার কি আছে? একজন ছাত্র, সব জীবই কোষ দিয়ে গঠিত। অন্য ছাত্র বলল ভাইরাস নয়, এতে কোষ নেই। ভাইরাস জীব না অজীব? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। যদিবা তোমাদের এই অধ্যায়টা খুঁজে হয়তো বা এটা পাবা না, তবে যেহেতু বোর্ডে আসছে, ঠিক আছে, তোমাদের এটা যা পড়িয়ে দেই। তো একজন ছাত্র বলল সব জীবই কোষ দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে সব ধরনের জীবই, সব জীবই কোষ দিয়ে গঠিত, পয়েন্ট উল্লেখ করো। সব জীবই কোষ দিয়ে গঠিত, কোষ দিয়ে গঠিত। এরপরে হচ্ছে পরবর্তী অন্য ছাত্র বলল ভাইরাস জীব নয়, কারণ এতে কোষ নেই। ভাইরাস জীব নয়, এতে কোষ নেই। আচ্ছা, এখন ভাইরাস জীব না অজীব? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। প্রথমেই তোমাদের উত্তরটা দেই, ঘ নাম্বারের উত্তরটা হচ্ছে ভাইরাস জীব এবং অজীব দুটাই। এর জীবন এবং জীব এবং অজীব, এইটা এই যে এই ছাত্র, অন্য ছাত্র যে এই যে ভাইরাস জীব নয় কারণ এতে কোষ নেই, এই উক্তিটি পুরোপুরি সঠিক নয়, আংশিকভাবে সঠিক, পুরোপুরি সঠিক নয়। তো জীব এবং অজীব একসাথে কিভাবে হয়? ভাইরাসের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, জীব এবং অজীব দুই বৈশিষ্ট্যই এখানে থাকে। এরা জীব কখন? এই ভাইরাস জীব কখন? যখন ভাইরাস কোনো পোষক দেহে থাকবে, তখন এরা জীবের মতো আচরণ করবে। বুঝতে পারছো? যেমন তোমার দেহে যদি কখনো এই যে যেমন আমাদের জ্বর হয়,
রিনো ভাইরাসের কারণে। তো যখন আমাদের শরীরে আক্রমণ করে কিভাবে করে, যদি একটু জীব না হয় তাহলে আক্রমণ করতে পারবে? আক্রমণ করতে পারবে না। যখন কোনো পোষক দেহে থাকে তো তখন সেটা সক্রিয় হয়, তখন হয় অ্যাক্টিভ থাকে। তখন কি করতে পারে, সে বংশ বিস্তারও করতে পারে, আবার এই যে আক্রমণও করতে পারে। তো এটা হচ্ছে জীব বৈশিষ্ট্য। এখন অজীব কোনটা? ওরা যখন কোনো জীব দেহের বাইরে থাকে, বাইরে অবস্থান করে, আলাদাভাবে থাকে, তখন ওদের কিন্তু অস্তিত্ব নাই, তখন ওরা বংশ বিস্তারও করতে পারে না, ঠিক আছে, কোনো আক্রমণও করতে পারে না। এটা হলো অজীব। তাহলে তোমাদের উত্তর কি হবে? ভাইরাস জীব না অজীব? ভাইরাস জীব এবং অজীব দুইটাই, ঠিক আছে। কখন জীব এবং কখন অজীব সেটা আশা করি বুঝতে পারছো। এরপরে তোমাদের কি প্রশ্ন আছে? দুই ছাত্রের বক্তব্যের মধ্যে কার যুক্তি অধিক গ্রহণযোগ্য? এখন দেখো, সব জীবই কোষ দিয়ে গঠিত, এইটা কিন্তু মোটামুটি অধিক যুক্ত। তোমরা যখন জীব দেখবা, জীব, এই যে তোমরা 5টা রাজ্য বললা, এই যে 5টা রাজ্য পড়ছো, আচ্ছা তোমাদের প্রথমেই পড়াইছিলাম এই যে যদি জীব এবং জড়, এই জীবের মধ্যে তোমার হচ্ছে কি কি থাকে, এই 5টার এই জীবগুলোকে তো আমরা 5টা রাজ্যে ভাগ করছি। তো সেখানে তোমার হচ্ছে মনে রাখো প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তো এদের মধ্যে কিন্তু কি থাকে, সব জীবই কোষ দিয়ে গঠিত। কোষ ছাড়া কিন্তু আছে, হতে পারে সেটা সুগঠিত বা সুগঠিত নয়, কিন্তু কোষ কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তাহলে জীবের কোষ থাকতে হবে, কোষ, ঠিক আছে, কোষ থাকতে হবে। তো কোষ না থাকলে কিন্তু জীব বলা যাবে না। তাহলে মোটামুটি বলা যায় যে প্রথম যে ছাত্রটা, যে সব জীবের কোষ দিয়ে গঠিত, এটা যুক্তিযুক্ত। আর ভাইরাস জীব নয় কারণ এতে কোষ নেই, এটা কিন্তু আসলে পুরোপুরি যুক্তিযুক্ত না, এটা কি আংশিক 50%। কারণ ভাইরাস জীব এবং জড় উভয় বৈশিষ্ট্য লালন করে। তো আশা করি বুঝতে পারছো। তাহলে কোন ছাত্রের তোমরা অধিক গ্রহণযোগ্য মনে করবা? কোন ছাত্র? অবশ্যই যে প্রথম ছাত্র, ঠিক আছে। তাহলে এই সৃজনশীলটি আশা করি এটাও শেষ। তো এখন দেখো কুমিল্লা বোর্ড 2024 স্বপোষী, আচ্ছা এটা কেটে দাও তো, এই অধ্যায় এটা না, এটা তোমরা যা হলো স্বভোজী, 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 আরটা হচ্ছে পরভোজী। তো তোমাদের কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম, স্বভোজী কারা? আচ্ছা আরেকটা তোমাদের ইংরেজি শব্দটা বলি, অটোট্রফিক, অটোট্রফিক। এই উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করে, নিজের উৎপাদিত খাদ্য নিজেই কিন্তু শ্বসনের মাধ্যমে ব্যয় করে, সেটাই আবার শরীরের বিভিন্ন কাজে লাগায়। তো এরা হচ্ছে অটোট্রফিক বা স্বভোজী, ঠিক আছে। এরা হলো উদ্ভিদ বা প্লান্টি রাজ্য, প্লান্টি বা উদ্ভিদ রাজ্য। আর পরভোজী কি? পরভোজী হচ্ছে হেটারোট্রফিক, হেটারোট্রফিক, হেটারোট্রফিক। প্রাণীর মধ্যে কোনো প্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্ট আছে, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? এরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই জন্য এরা কি করে, খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয় বা উদ্ভিদ বা প্রাণীর উপর নির্ভরশীল হয়। এই ক্ষেত্রে হলো হেটারোট্রফিক বা পরভোজী, পরভোজী। আশা করি তোমাদের এই এটা কোশ্চেন ক্লিয়ার। এরপরে দেখো, উদ্দীপকের একটি জীব এ সূর্যালোকে ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে, অন্য জীব বি জৈব পদার্থ ভক্ষণ করে পুষ্টি গ্রহণ করে। উদ্দীপকে জীব এ ও জীব বি এর শ্রেণী বিন্যাস করো। তোমরা কিন্তু প্রথম দেখাতেই বুঝতে পারছো, সূর্যালোক ব্যবহার করে খাদ্য প্রস্তুত করে কারা? সবুজ উদ্ভিদ, ঠিক আছে। আর অন্য জীব হচ্ছে বি, জৈব পদার্থ ভক্ষণ করে এবং পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে। তো জৈব পদার্থ ভক্ষণ করে এবং পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে, এরা কারা হবে? এরা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। উদ্দীপকে এ ও জীবের বি এর শ্রেণী বিন্যাস করো। এ উদ্ভিদ, তো উদ্ভিদের শ্রেণী বিন্যাস তোমরা করবা, আর বি প্রাণী এর শ্রেণী বিন্যাসটা তোমরা করবা। শেষ। তা পরবর্তীতে জীবদের পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের যুক্তি বিশ্লেষণ করো। এখন তোমাদের যে শ্রেণীবিন্যাস করা হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে? তোমাদের কিন্তু তোমরা দেখছো এটা কিসের উপর ভিত্তি করে। দেখো তোমাদের কি কি বিষয়গুলো ছিল, জীবন পদ্ধতি, জীবন পদ্ধতি, নিউক্লিয়াস, তারপরে হচ্ছে খাদ্য গ্রহণের পদ্ধতি, খাদ্য গ্রহণের
খাদ্য গ্রহণের পদ্ধতি। এরপরে হচ্ছে এই যে নিউক্লিয়াসের এখানে থাকবে আচ্ছা কোষ, কোষীয় অঙ্গাণু, ঠিক আছে। আরো জীবন পদ্ধতি, নিউক্লিয়াস, খাদ্য গ্রহণের পদ্ধতি, আবার হচ্ছে জনন, জনন জনন বা বংশবিস্তার, বংশবিস্তার, এগুলোই মূলত মূল টপিক। মূল টপিক হচ্ছে নিউক্লিয়াস, কোষীয় অঙ্গাণু, জনন। এখন প্রশ্ন করছে কি, জীবদের পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের যুক্তি বিশ্লেষণ করো। পুষ্টি পদ্ধতি মানে কি, এই যে খাদ্য গ্রহণের যে পদ্ধতি, পুষ্টি যে পদ্ধতি, পুষ্টি কিভাবে গ্রহণ করে, কেউ করে শোষণ পদ্ধতিতে, কেউ আবার কি করে ওই যে নিজের খাদ্য, যেমন উদ্ভিদ শোষণ পদ্ধতিতে করে, আবার উদ্ভিদ আরো কিছু পদ্ধতি আছে যেমন অবিশ্রবণ পদ্ধতিতে, এই যে মূলরম দিয়ে মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে, ঠিক আছে। তো এই যে পুষ্টি পদ্ধতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাসের যুক্তি বিশ্লেষণ করো। এখন তোমার কি কাজ করতে হবে, উত্তরটা কিভাবে লিখতে হবে, তুমি এক কাজ করবা, এই যে 5টা যে রাজ্য আছে, 5টা রাজ্য কিভাবে পুষ্টি উপাদান তোমাদের ভক্ষণ করে, কিভাবে গ্রহণ করে, সেই পদ্ধতিগুলো দিতে হবে, ঠিক আছে। উদাহরণ সহ দিতে পারো যে মনেরা রাজ্যের ব্যাকটেরিয়া কিভাবে তোমার হচ্ছে পুষ্টি উপাদান গ্রহণ করে, ঠিক আছে, শোষণ পদ্ধতিতে করে। প্রোটিস্টার কিভাবে পুষ্টি উপাদান গ্রহণ করে, ঠিক আছে। কিছু কিছু আছে প্রোটিস্টার, কিছু কিছু আছে তারা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে, ঠিক আছে। তো এই যে পুষ্টি উপাদানের উপর ভিত্তি করে তোমরা হচ্ছে এই যে বিশ্লেষণ করবা, তোমার হচ্ছে শ্রেণীবিন্যাসের যুক্তি বিশ্লেষণ করবা। কারণ এই পুষ্টি বা শ্রেণীবিন্যাসের একটা বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে পুষ্টি উপাদান গ্রহণ করার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এটা ব্যাখ্যা করবা, শেষ। তাহলে ক নাম্বার শেষ। এখন সিলেট বোর্ড 2024 কোষ প্রাচীরের কাজ কি। এই কোষ প্রাচীরের কাজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ে পাবা। কোষ প্রাচীরে আসলে কি কি কাজ করে, দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, এটা হলো দ্বিতীয় অধ্যায়ে পাবা তোমাদের। তো জীববিজ্ঞানের ক্ষেত্রে হয় কি, তোমাদের হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের অধ্যায়, চ্যাপ্টারের কোশ্চেন ক এবং খ অন্য একটা চ্যাপ্টারে যোগ করে দেওয়া হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা দ্বিতীয় অধ্যায়ের। ছত্রাকের পুষ্টি পদ্ধতি কেমন, আচ্ছা ছত্রাক, শৈবাল ছত্রাক, শৈবাল ছত্রাক, তাহলে এরা কি, কোন রাজ্যের অন্তর্গত, মনেরা, প্রোটিস্টা, ফানজাই নাকি প্লান্টি নাকি অ্যানিমেলিয়া, ঠিক আছে। তো এখানে এরা হলো ইস্ট পেনিসিলিয়াম ছত্রাক, এটা হচ্ছে ফানজাই। তো এর পুষ্টি পদ্ধতি কেমন, এরা কিভাবে পুষ্টি পদ্ধতি গ্রহণ করে, শোষণ। আরো যেগুলো পুষ্টি পদ্ধতি আছে এগুলো দিবা। তাহলে জেড একটি জীব যার শরীরে কোষ প্রাচীর আছে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই। উদ্দীপকের জেড জীবটি কোন রাজ্যের অন্তর্গত, আচ্ছা দেখো তো, এই যে কোষ প্রাচীর আছে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই, কোন রাজ্য, কোষ প্রাচীর আগে দেখো ক্লোরোপ্লাস্ট নেই কোন কোন রাজ্যের, ক্লোরোপ্লাস্ট নেই, ক্লোরোপ্লাস্ট নেই কোন রাজ্যের, অ্যানিমেলিয়া রাজ্যের ক্লোরোপ্লাস্ট নেই। মনেরার থাকতে পারে নাও থাকতে পারে, প্রোটিস্টার খাদ্য উৎপাদন থাকতে পারে না থাকতে পারে, ফানজাইয়ের থাকতে পারে, বিশেষ করে থাকে, ফানজাইয়ের কিন্তু বেশি থাকে, ঠিক আছে। তো এখন তোমার হচ্ছে কোষ প্রাচীর আছে কিন্তু, তাহলে কোষ প্রাচীর আছে, এটা কোন ক্ষেত্রে হবে। তো আশা করি তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে, এটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক। সব এই আলোচনা কিন্তু এই 5টা রাজ্য ভিত্তিক, তার মানে তোমরা দেখতেছো এটা হটস্পট, ঠিক আছে। এই 5টা রাজ্য তোমরা ভালোভাবে আয়ত্ত করবা। এবার ঘ নাম্বার, ছত্রাক ও উদ্ভিদের মধ্যে তুলনা করো। তাহলে শৈবাল ছত্রাক এরা কোন রাজ্যের মধ্যে, সেই রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে, ওই যে বৈশিষ্ট্যগুলোর প্রথমে ক্রাইটেরিয়াগুলো দিয়েছিলাম, কোন টপিকগুলোর উপর ভিত্তি করে তুমি বৈশিষ্ট্য আলোচনা করবা বা ভিন্নতা করবা, তো সেগুলোর মধ্যে। আর উদ্ভিদ রাজ্য হচ্ছে প্লান্টি। শৈবাল ছত্রাক এটা কোন রাজ্য, আর উদ্ভিদ কোন রাজ্য, এটা হলো প্লান্টি, আর এটা ছত্রাক হচ্ছে ফানজাই।
তো এটাও আশা করি তোমাদের পড়া হয়ে গেছে। সে ওই দুইটা রাজ্যের মধ্যে তোমরা তুলনা করবা। এরপরে আছে দিনাজপুর বোর্ড। দ্বিপদ নামকরণ কি? দ্বিপদ বিশিষ্ট নামকরণই হলো দ্বিপদ নামকরণ। নামকরণের প্রথম এবং দ্বিতীয় শব্দের অর্থ কি? নামকরণের প্রথম এবং দ্বিতীয়, প্রথম হচ্ছে তোমার গণ, আর হলো দ্বিতীয় অংশ হলো প্রজাতি। তো প্রজাতিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো গণের মধ্যে থাকবে, ঠিক আছে? প্রজাতির যতগুলো বৈশিষ্ট্য সব গণের মধ্যে থাকবে, তো এইগুলো তোমরা উল্লেখ করবা। তারপরে যেমন ওই যে সাবসেটের একটা বিষয় তোমরা হচ্ছে দেখবা, যে হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপগুলো থাকবে, উপরের যে নিচের যে ধাপগুলো উপরের ধাপে থাকবে, যেমন গণের প্রজাতির ধাপগুলো গণের মধ্যে থাকবে, গণেরগুলো আবার উপরে থাকবে, বর্গ থাকবে আবার গোত্রের মধ্যে, এইভাবে থাকবে, ঠিক আছে? তো নামকরণের দ্বিতীয় শব্দের অর্থ কি? এটা হচ্ছে গণ, এটা হলো প্রজাতি। এরপরে হচ্ছে উদ্দীপকটা হলো একজন ছাত্র মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, অন্যজন বলো হোমো হলো প্রজাতির নাম, স্যাপিয়েন্স হলো গোত্রের নাম। আচ্ছা, এটা তো একদম ব্লান্ডার। হোমো কখনো প্রজাতির নাম হয়? হোমো কিসের নাম? হোমো হচ্ছে গণের নাম, গণের নাম, তাহলে প্রজাতির হবে না। স্যাপিয়েন্স হলো গোত্রের নাম, হ্যাঁ এটা ঠিক আছে নাকি? ঠিক আছে না ভুল আছে? এটাও ঠিক নাই, এটা হলো প্রজাতি। কার বক্তব্য সঠিক ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে একজন ছাত্র বলছে এই কথা, আর একজন ছাত্র অন্যজন বললো হোমো হচ্ছে, তাহলে হোমো স্যাপিয়েন্স, তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম কিন্তু হোমো স্যাপিয়েন্স, এটা তোমরা সবাই জানো। তাহলে এই যে প্রথম যে এইটা বলছে এটা রাইট, ঠিক আছে? এই যে এই ছাত্র, প্রথম ছাত্রের হচ্ছে উক্তিটি হচ্ছে রাইট, কিন্তু দ্বিতীয় ছাত্রের উক্তিটি হচ্ছে ব্লান্ডার, মানে ভুল, এটা হবে না। তাহলে কার বক্তব্য সঠিক? তাহলে এই যে বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এই বক্তব্য সঠিক। এখন এই যে গ নাম্বার, তোমরা ভালো মার্ক পাওয়ার জন্য বা স্যারকে স্যাটিসফাই করার জন্য বা স্যারের সন্তুষ্টির জন্য তোমরা কি করতে পারো? এই যে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স, এই যে হোমো স্যাপিয়েন্সের হোমো, যে কি কারণে হোমো, ঠিক আছে, কি কারণে হোমো গণের মধ্যে পড়লো মানুষের, আবার কি কারণে এই স্যাপিয়েন্স প্রজাতি হলো, সেই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবা, ঠিক আছে? আশা করি তোমরা এটা বইয়ে আছে, তোমরা এই যে শেষের দিকে ওই যে প্রত্যেকটা রাজ্য কি কারণে এনিমিলিয়ার মধ্যে পড়ে, কি কারণে আবার আবার কর্ডাটার মধ্যে পড়ে, এই বৈশিষ্ট্যগুলো লিখবা, হোমো স্যাপিয়েন্স। তোমরা যদি আরো বিস্তারিত লিখতে চাও তাহলে পুরো ব্যাপারটা লিখতে পারো, শ্রেণী বিন্যাসটা পুরোটাই লিখতে পারো, কিন্তু আমি মনে করি হোমো আর স্যাপিয়েন্স এই দুটো তোমরা যদি বৈশিষ্ট্য, ওই হোমো কি কারণে আর স্যাপিয়েন্স কি কারণে, এই বৈশিষ্ট্যগুলো লিখলেই আনাফ। তো এরপরে বৈজ্ঞানিক নাম ব্যবহার করার উপকারিতা বিশ্লেষণ করো। এই যে একটা কোশ্চেন, বৈজ্ঞানিক নাম আমরা কেন ব্যবহার করব? আচ্ছা, তোমরা কিন্তু জানো যে উদ্ভিদের সংখ্যা এখন পর্যন্ত উদ্ভিদের আবিষ্কৃত সংখ্যা হচ্ছে 4 লক্ষ, আর প্রাণী হচ্ছে 13 লক্ষ। তো এতগুলো, এই যে 4 লক্ষ 13 লক্ষ বা ভবিষ্যতে আরো আবিষ্কার হবে, এগুলো কি আমাদের এতগুলো মুখস্থ রাখা সম্ভব? তো সেক্ষেত্রে আমাদের নামকরণের উপকারিতা হলো যে এগুলোকে বৈশিষ্ট্য আকারে, মানে এমন ভাবে আমরা সংরক্ষণ করব, প্রত্যেকটা জীবকে ইউনিক ভাবে আলাদা করে আমরা সংরক্ষণ করতে পারি, এবং কোনগুলো উপকারী জীব কোনগুলো অপকারী জীব সেগুলো আমরা হচ্ছে তালিকাকরণ করতে পারি, যার ফলে কি হবে, আমাদের মানে পড়াশোনাটা এই যে জীবের ব্যাপারে বা এদের জানা এবং বোঝা সহজ হবে, এদের দল এবং উপদল সম্পর্কে জানা সহজ হবে, ঠিক আছে? আবার এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে, যদি নতুন একটা, যেমন তোমার হচ্ছে এই যে নতুন একটা, যেমন বাংলাদেশে এই যে জাকিরানা ঢাকা একটা নতুন ব্যাঙ আবিষ্কার হয়েছে, তো এই ব্যাঙও কিন্তু আমেরিকা বা অন্য দেশের মধ্যে থাকতে পারে। যখন আমি এই যে একটা ইউনিক নামকরণ করতেছি, তখন কিন্তু আমাদের ওইটা আলাদা করে নতুন করে আবিষ্কার করার প্রয়োজন হচ্ছে না, ওই ইনফরমেশনগুলো থেকেই আমরা জানতে পারতেছি আসলে ওর বৈশিষ্ট্যগুলো কি, ও আসলে কোন রাজ্যের অন্তর্গত, এইগুলোর মাধ্যমে ওই প্রাণীটার সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা হচ্ছে, ঠিক আছে? তাহলে দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ হচ্ছে, তারপরে ওই জীবদের সম্পর্কে আমরা জানতে পারতেছি, ওখান থেকে আমাদের উপকারী এবং অপকারী যে জীবগুলো সেগুলো সম্পর্কে ধারণা পারতেছি, ঠিক আছে, ধারণা লাভ করতেছি, তারপরে সেগুলো হচ্ছে আমাদের মানব কল্যাণে লাগতেছে, ঠিক আছে? আবার সর্বোপরি আমাদের একটা এই যে জীব জগৎ সম্পর্কে একটা বিস্তার একটা জ্ঞান লাভ হচ্ছে। তো এইগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম ব্যবহার করার উপকারিতা।
ঠিক আছে? তোমরা চাইলে আরো এই বৈশিষ্ট্যগুলো যে কয়েকটা টপিক পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো লিখে আলাদা করে বিস্তারিত কিছু ব্যাখ্যা দিতে পারো। ঠিক আছে? এই যে কয়েকটা পয়েন্ট বললাম এই কয়টা তোমরা বিস্তারিত ব্যাখ্যা দিতে পারো। ঠিক আছে? যেহেতু ঘ নাম্বারে অন্তত একটু ব্যাখ্যাগুলো দিবা। তো আশা করি এই প্রশ্নটাও তোমরা বুঝতেও শেষ। তো আজকের যে টপিকগুলো ছিল আজকে তোমাদের বা এই যে সৃজনশীলগুলো আমি চুজ করেছিলাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এই ক্লাসে করার মাধ্যমে তোমরা কি বুঝতে পারলা? এই ক্লাসে করার মাধ্যমে বুঝতে পারলা তোমাদের হচ্ছে কি লাগবে, ওই যে 5টা রাজ্য, ঠিক আছে? 5টা রাজ্যের মধ্যে তোমাদের বৈশিষ্ট্যগুলো লাগবে এবং একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্য তোমার তুলনা করবা। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। এবং প্রত্যেকটা রাজ্যের মধ্যে কি কি উদাহরণ সংযোজন করা আছে সেই উদাহরণগুলো লাগবে। ঠিক আছে? আর এরপরে কি লাগবে? শ্রেণীবিন্যাসের ধাপগুলো কি? এই যে 7টি ধাপ, রাজ্য, তারপরে পর্ব, তারপরে শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, প্রজাতি, 7টা ধাপ। এরপরে তোমাদের লাগবে মানুষের শ্রেণীবিন্যাস, মানুষের শ্রেণীবিন্যাস এবং কোন কারণে এই যে যেমন কোন এই যে অ্যানিমেলিয়া রাজ্য কোন কারণে সে অ্যানিমেলিয়া রাজ্য। ঠিক আছে? আবার হচ্ছে পর্ব হচ্ছে করডাটা, কোন কারণে পরোটা, এই যে নটকট থাকে। আবার বর্গ, বর্গ হচ্ছে প্রাইমেট, কি কারণে প্রাইমেট, ওই যে নখরযুক্ত আঙ্গুল আছে, ঠিক আছে, শিকার ধরার মতো। তারপরে হচ্ছে হোমো, হোমো হোমো কেন গণ গণের মধ্যে পড়ে। ঠিক আছে? এইগুলো ব্যাখ্যা দিবা 7টা। তো ঘ নাম্বারে থাকতে পারে আবার গ নাম্বারে থাকতে পারে, এটা কিন্তু তোমরা স্কিপ করবা না। এরপরে তোমরা কি করবা? ওই যে শ্রেণীবিন্যাসের পদ্ধতি সমূহ, ওই যে লেটিন নামকরণ করতে হবে, যে হচ্ছে তারপরে যদি আমরা টাইপ করি বা মুদ্রণ করি সেখানে ইটালিক অক্ষরে লিখতে হবে, কিন্তু যদি খাতা লিখে নিচে দাঁড়িয়ে দিতে হবে। এই যে যে নিয়মগুলো সেগুলো যদি কেউ আবার একাধিক যদি বৈজ্ঞানিক নামকরণ হয়, যে আগে করবে তারটা গ্রহণযোগ্য হবে, যে পরে করবে তারটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে? তারপরে যে নামকরণ করবে এই যে GH নাম্বারে তার নাম প্রকাশের সাল সহ উল্লেখ করতে হবে। বুঝতে পারছো? বা সংক্ষেপে নামটা থাকবে। আর কি থাকবে? ওই যে লেটিন নামের মতো উপস্থাপন, এটাই সবচেয়ে এই প্রথম কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের আজকের ক্লাসটি খুব ভালো হয়েছে, উপভোগ করতে পেরেছো এবং এখান থেকে তোমাদের যেভাবে পড়ানো হলো এই যে টপিকগুলো এগুলো যদি এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো তো আশা করি তোমাদের ফুল মার্ক পাবা। এবং এই যে যে টেকনিকগুলো তোমাদের শিখিয়ে দিলাম এই টেকনিকগুলো থেকে তোমরা এই অধ্যায়টা সহজে কভার করে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।